গৌতম রায় এডুকেশনে সবাইকে স্বাগত। আমাদের নতুন করে আবার প্রথম থেকে শুরু করছি, যেগুলো হচ্ছে জেনারেল ম্যাথামেটিক্সের ফাউন্ডেশনের মধ্যে পড়বে। এবং একবার আমরা 10th স্ট্যান্ডার্ড সমস্ত পরীক্ষার জন্য যেগুলো আসে সেই ম্যাথামেটিক্সগুলো কিন্তু আমরা একবার প্র্যাকটিস করে ফেলেছি, একবার আমরা পড়ে ফেলেছি। এবার সেগুলো আবার গোড়া থেকে নতুন করে শুরু করছি। এখানে ফাউন্ডেশন পুরোটাই কিন্তু স্ট্রং করা হবে। এর আগে শুধু আমরা প্র্যাকটিস করেছি, ম্যাথগুলো প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করেছি। এবার এখানে তোমরা দেখতে পাবে যে মেনলি যে সমস্ত বিষয়, প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসগুলো, যেগুলো সংজ্ঞাগুলো, তারপর কিছু কনসেপ্ট আছে, সেগুলো কিন্তু আমরা এখানে পড়ব। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কোন লেভেলের এটা। ঠিক আছে, তাহলে শুরু করি আমাদের প্রথম ক্লাস। আমি বেশ কয়েকটা চ্যাপ্টার এর আগেও দেখিয়েছিলাম, ওই চ্যাপ্টারগুলো টার্গেট করে কিন্তু পড়াবো, কারণ ওইখান থেকে নাম্বারের যে কোনো পরীক্ষার নাম্বারে কিন্তু ওয়েটেজ সবচেয়ে বেশি থাকে। যেরকম সিজিএল, সিএইচএসএল, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, তারপর ডাব্লিউবি মানে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি কেপি, তারপরে ডাব্লিউবিপি যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ম্যাথামেটিক্স যে সমস্ত পরীক্ষায় আসে, সমস্ত পরীক্ষায় কিছু কিছু চ্যাপ্টার আছে, 10 থেকে 15টা চ্যাপ্টার, 13-14টা চ্যাপ্টার করলে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম 75% কভার হয়ে যাবে। আর কিছু চ্যাপ্টার আছে যেগুলো করলে আমাদের মোটামুটি 95 এর মতো কভার হয়ে যাবে। 95 কভার করা মানে তুমি ভালো নাম্বার করবে ওখান থেকে। ঠিক আছে, তাহলে ফাউন্ডেশনটা, জেনারেল ম্যাথামেটিক্সের ফাউন্ডেশন আমরা শুরু করি। নাম্বার সিস্টেমের চ্যাপ্টারটা আমরা করাবো আজকে। প্রথমে বলেছে দেখো, ডিজিট বা অঙ্ক। নাম্বার সিস্টেম, নাম্বার যখনই আমাদের চলে আসবে তখন আমাদের আসবে ডিজিট বা অঙ্ক। এই ডিজিট বা অঙ্ক কী জিনিস? ডিজিট, হোয়াট ইজ ডিজিট? ডিজিট, আমরা নাম্বার সিস্টেমে নাম্বারিং যদি করি, ধরো 10টা গরু আছে, 10টা গরুকে যদি আমরা নাম্বারিং করি 1 2 3 4 5 6, আমরা মুখে বললাম 1 2 3 4 5 6, সেগুলো একটা, এই নাম্বারগুলো লেখার একটা পদ্ধতি তো আছে। বাংলায় যেরকম আমরা 1 লিখি, ইংরেজিতে 1 লিখি, বাংলায় 2 লিখি, ইংরেজিতেও 2 লিখি, 2 লিখি, বাংলায় 3 লিখলে ইংরেজিতে 3 লিখি, এবং সেটা অন্যান্য ভাষায় অন্যান্যভাবে চিহ্নিত করা হয় 1 2-কে। এই প্রত্যেকটা এক একটাকে বলা হয় ডিজিট বা অঙ্ক। ডিজিট বা অঙ্ক। তাহলে অঙ্ক বা ডিজিট কি? যেরকম যদি বলি আমরা 1 ডিজিটের যেগুলো আমাদের সংখ্যা আছে, সংখ্যা হচ্ছে 1 2 3 4 -1, সমস্ত কিছু সংখ্যার মধ্যে পড়ে। এই সংখ্যাগুলোর মধ্যে যদি বলি আমরা 1 ডিজিটের সংখ্যা, 1 ডিজিটের যদি সংখ্যা বলি মানে 1 অঙ্কের সংখ্যা বা সিঙ্গেল ডিজিটের সংখ্যা, তাহলে সিঙ্গেল ডিজিটের সংখ্যা বা ইংরেজির ক্ষেত্রে 0 1 2 3 4 এরকম করে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে সিঙ্গেল ডিজিট বা 1 অঙ্কের সংখ্যা। এবার এর থেকে যদি বড় যাই 10 11 এরকম করে 99 পর্যন্ত যেই সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে টু ডিজিটের সংখ্যা, মানে 2 অঙ্কের সংখ্যা। তাহলে অঙ্কগুলো বোঝা গেল। এখানে দেখো 10-এর ক্ষেত্রে কিংবা 11-র ক্ষেত্রে কিংবা এখানে যদি আমরা 12 লিখি, 12-র ক্ষেত্রে একটা অঙ্ক 1 আর একটা অঙ্ক 2, তাহলে এটা 12টা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। তাহলে সবচেয়ে বেসিক আমাদের সমস্ত সবথেকে বেসিক ব্যাপারটা হচ্ছে ডিজিট। এই ডিজিটটা হচ্ছে মোট কথা মনে রাখবে যে যেগুলো সংখ্যা আছে, সংখ্যাগুলোকে লিখে দেখাতে গেলে যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ডিজিট। যেরকম 2 একটা চিহ্ন, 3 একটা চিহ্ন, 4 একটা চিহ্ন, 5 একটা চিহ্ন, এগুলো চিহ্ন। এগুলো কীরকম চিহ্ন? এগুলো আমাদের একটা সংখ্যা প্রকাশ করে। যেরকম 5টাকে এরকম করে লিখতে হলে এটা একটা চিহ্ন। আগের দিনে যখন এগুলো করা হতো, সংখ্যা গণনা করা হতো, তখন ছোট ছোট নুড়ি দিয়ে গণনা করা হতো। ধরো আমি 10টা গরুকে মাঠে পাঠিয়ে দিলাম, 10টা নুড়ি আমি আলাদা করে রাখলাম,
কিংবা ধরো 6টা গরুকে আমি মাঠে পাঠিয়ে দিলাম, 6টা নুড়িকে আমি আলাদা করে রাখলাম। এবার গরুগুলো যখন ফেরত আসবে তখন আমরা কি করে হিসাব করব যে আমাদের 6টা গরু মাঠে গেছে এবং 6টা গরু ঘাস চড়তে গেছে। আর আগেকার দিনে ঘাস চড়ানো হতো যে মানে পশুপালনের সময়। তখন 10টা গরু যখন ফিরে আসবে তখন সেই একটা একটা করে নুড়ি আবার আলাদা করা হবে। সমস্ত নুড়িকে যদি আলাদা করা হয়ে যায় তাহলে বুঝবো যে সমস্ত গরু আমাদের ফিরে এসছে। আবার যদি দেখে একটা নুড়ি থেকে গেল, ওটাকে আলাদা করতে পারছে না, তার মানে একটা গরু বাইরে আছে যেটা এখনও আমাদের আসেনি। বোঝা গেল তাহলে ডিজিট কী জিনিস। এরপরে ডিজিটের পরে স্থানীয় ফেস। এবার ডিজিটের ক্ষেত্রে যদি আরেকটা বলি যে কোনো একটা সংখ্যা আছে, ধরো 123 এই সংখ্যাটা পরের পেজে আমরা চলে যাব। প্রকৃত মান এবং প্রকৃত মান, ফেস ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু এবং স্থানীয় মান। স্থানীয় মান কী জিনিস এবং প্রকৃত মান কী জিনিস। ওখানে যে আমি বলেছিলাম 123, এর মধ্যে কোনটা কোনটা প্রকৃত মান হবে আর কোনটা কোনটা আমাদের স্থানীয় মান, কার স্থানীয় মান কত হবে। ধরো 1 2 3 আছে, এটা একটা সংখ্যা 123, যাকে বাংলায় বলা হয় 123। 123-এর যে প্রত্যেকটা অঙ্ক আছে, অঙ্কগুলোর ফেস ভ্যালু আছে। 123-এর অঙ্ক কী আছে, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে। এই প্রত্যেকটা অঙ্কের ফেস ভ্যালু আছে এবং স্থানীয় মান আছে বা প্লেস ভ্যালু বলা হয়। এবার যদি 1-এর ক্ষেত্রে, 2-এর ক্ষেত্রে, 3-এর ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ফেস ভ্যালু, প্রকৃত মান এবং স্থানীয় মান আমরা দেখব। এবার বাংলায় জানি একক, দশক, শতক, তাই কিনা জানি তো। তাহলে এই 2 একক, দশক, শতক এটা আমরা জানি যে ডান দিক থেকে একক, দশক, শতক হিসাব করে লিখতে হয়। ডান দিক থেকে ওদের শুরু হয় গণনা, একক, দশক, শতক, ঠিক আছে। এবার 2-এর প্রকৃত মান, 3-এর প্রকৃত মান এবং 1-এর প্রকৃত মান, যেটা আমরা ডিজিট দেখতে পাচ্ছি সেটাই ওর প্রকৃত মান। 3-এর যদি প্রকৃত মান করতে যাই, 3-এর প্রকৃত মান 3, 2-এর প্রকৃত মান 2, 1-এর প্রকৃত মান 1। এটা গেল ফেস ভ্যালু বা প্রকৃত মান, ঠিক আছে। এবার স্থানীয় মান কি জিনিস। এবার ধরো 3 এককের স্থানে আছে। একক মানে 1, দশক মানে 10 আর শতক মানে 100। এটা আমরা জানি, কারণ 100 যদি বলা হয় তাহলে 100-র উপরে যেতে হবে, কিন্তু মানে 1 কিন্তু প্রকাশ করছে 100-কে। এবার একক মানে 1, দশক মানে 10 আর শতক মানে 100। এবার 3-এর যদি আমরা স্থানীয় মান বের করি, 3 কয় নম্বর স্থানে আছে, 3 এককের স্থানে আছে, তার মানে 1-এর সঙ্গে 3 গুণ হয়ে গেল আমাদের 3, আমাদের প্লেস ভ্যালু বা স্থানীয় মান। এবার দশকের ঘরে কত আছে, 2 আছে, তাহলে 2-এর যদি আমরা স্থানীয় মান বের করি তাহলে 10-এর সঙ্গে 2 গুণ 20। আর 1-এর যদি আমরা স্থানীয় মান বের করি, একক কত নম্বর ঘরে আছে, শতকের ঘরে আছে, তাহলে সেটাকে আমরা 1 দিয়ে গুণ করলাম 100। তাহলে 3টা জিনিস বোঝা গেল যে প্রকৃত মান মানে যে ডিজিটটা আমরা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু প্রকৃত মান। আর স্থানীয় মান কথার অর্থ হচ্ছে যত নম্বর স্থানে আছে, একক স্থানে থাকলে 1 দিয়ে গুণ, দশক স্থানে থাকলে 10 দিয়ে গুণ, শতক স্থানে থাকলে 100 দিয়ে গুণ, হাজারের স্থানে থাকলে 1000 দিয়ে গুণ হবে। এইবার বলো তো একটা জিনিস যদি বলি, আমাদের আছে হচ্ছে 1573, সাপোজ এটা ধরলাম। এখানে 1-এর স্থানীয় মান না, 1-এর প্রকৃত মান 1 হবে, 5-এর প্রকৃত মান 5 হবে, 7-এর প্রকৃত মান 7 হবে, 3-এর প্রকৃত মান 3 হবে। এটা হচ্ছে প্রকৃত মান, লিখে রাখলাম। আর স্থানীয় মান 6 হয়। এবার 1-এর স্থানীয় মান কি হবে, 1 কত নম্বর স্থানে আছে, একক, দশক, শতক, হাজার, হাজারের স্থানে আছে মানে 1000 দিয়ে গুণ 1000। 5-এর স্থানীয় মান 500, 7-এর স্থানীয় মান 70 এবং 3-এর স্থানীয় মান
3 স্বয়ং। একক স্থানে যে আছে তার স্থানীয় মানের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? এইবার সাপোজ 7345, এটার বলো তো তোমরা 5-এর স্থানীয় মান কত হবে এবং প্রকৃত মান এবং স্থানীয় মান কত হবে, 4-এর প্রকৃত মান এবং স্থানীয় মান কত হবে, 3-এর প্রকৃত এবং স্থানীয় মান কত হবে, 7-এর প্রকৃত এবং স্থানীয় মান কত হবে। তোমরা এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওর পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গৌতম রায় এডুকেশন। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। এরপর চলে আসলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা, এবার যে আমরা সংখ্যাগুলো জানলাম, সমস্ত সংখ্যাগুলোই কিন্তু আমাদের একটা ধারণা তৈরি হলো যে সংখ্যা কোনগুলো। এইবার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার এর কথার অর্থ হচ্ছে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেগুলো প্রথম অবস্থায় শুরু হয়েছিল, যে একটু আগে যে গল্পটা বললাম, যে গরু যদি আমরা খামার থেকে বের করে দিলাম মাঠে এবং ফিরে আসলাম, সেইখানে যে সমস্ত স্বাভাবিক জিনিস মানে আমরা হিসাব করতাম, সেগুলো হচ্ছে 1, 2, 3, 4, এইগুলো পজিটিভগুলো। শূন্যর থেকে বড় 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো আমরা ব্যবহার করতাম। সেখানে কিন্তু শূন্য ব্যবহার হতো না। কারণ কি, শূন্যটা গরু খামারেই কি থাকবে আর মাঠেই কি যাবে, স্বাভাবিক ব্যাপার। শূন্যটা গরু কি আমরা খামারে রাখতে পারবো না মাঠেই ছাড়তে পারবো? শূন্যটা গরু মানে নেই, ওটা আমরা হিসাবের মধ্যে ধরবো না। ওই সময়কার মেন্টালিটি ভাবো, যে সময় এগুলো তৈরি হয়েছিল, যেগুলো নাম্বার সিস্টেমগুলো, এগুলো তো আর একদিনে ডেভেলপ হয়নি না। এগুলো তখন থেকে মানুষের যখন প্রয়োজন পড়েছে তখনই ডেভেলপ হয়েছে। তখন আমাদের পশুপালন ছিল, আমাদের হিসাব করার জন্য, পশুদের হিসাব করার জন্য এগুলো ডেভেলপ হয়েছিল। তো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিকভাবে আমাদের যেগুলো তৈরি হয়েছিল সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো, মানে পজিটিভ ইন্টিজার। এগুলোকে বলা হয় হচ্ছে পজিটিভ ইন্টিজার। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা বোঝা গেল, শূন্যের থেকে বড় 1, 2, 3, 4 ফ্র্যাকশনগুলো কিন্তু হবে না, ইন্টিজারগুলো হতে হবে, মানে অখণ্ড সংখ্যা 1, 2। এরপরে আমরা চলে আসবো অখণ্ড সংখ্যা। শুধুমাত্র এখান থেকে মনে রাখবে, এক উদাহরণ হিসাবে এইভাবে মনে রাখবে, অথবা ইংরেজিতে পজিটিভ ইন্টিজার, যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার। নেক্সট আমরা পড়ব মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা, সবাই এই সংজ্ঞাটা জানে। মৌলিক সংখ্যা কী জিনিস? যে সমস্ত সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। ছোটোবেলায় আমরা পড়েছিলাম। এবার মৌলিক সংখ্যার যদি অন্য একটা ঘুরিয়ে বলি, যেই সংখ্যাকে কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, একই ব্যাপার কিন্তু। সাপোজ 1কে কি, এবার মৌলিক সংখ্যা কোনগুলো? 2কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 গুণিত 1 ছাড়া কিন্তু অন্য কিছু পাবো না। 3কে উৎপাদকে বিশ্লেষণ করলে, মানে 3কে আমরা কোনো সংখ্যার গুণ আকারে প্রকাশ করতে পারছি না 1 ছাড়া। 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যার গুণ আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারছি না। যেরকম ধরো 3কে 3 গুণিত 1, এছাড়া অন্য কোনো গুণ আকারে প্রকাশ কিন্তু আমরা করতে পারবো না। এবার 4কে 2 গুণিত 2, এটা কিন্তু একটা আকারে লিখতে পারবো। 1 গুণিত 4 এটা আকারেও লিখতে পারবো। 2 গুণিত 2 যখন চলে আসলো, 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য আর একটা কিন্তু আমরা উৎপাদক পেয়ে গেলাম 2। তার জন্য 4টা হচ্ছে মৌলিক সংখ্যা হবে না, তখন 4টা কি হয়ে যাবে? যৌগিক সংখ্যা হয়ে যাবে 4। তাহলে বোঝা গেল যে মৌলিক সংখ্যা কোনগুলো আর যৌগিক সংখ্যা কোনগুলো। এরপর 5 আছে, 5 কি মৌলিক না যৌগিক? 5কে 5 এবং 1 ছাড়া অন্য কোনো উৎপাদকে কি আমরা লিখতে পারবো? লিখতে পারবো না। এবার ছোটোবেলাকার সেই সংখ্যাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে,
এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এবং তাছাড়া আমাদের এটাও মনে রাখতে হবে যে অন্য কোনো সংখ্যার উৎপাদকের আকারে লেখা যাবে না। এটা আমাদের নতুন সংযোজন, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন 6 2 গুণিত 3, কারণ আমি ওইভাবে বলছি কেন, আমাদের পরবর্তীকালে যখন অঙ্কগুলো করতে যাব তখন কিন্তু আমরা ওইগুলো অ্যাপ্লাই করব, ওগুলো আমাদের কাজে লাগবে, যেগুলোর ফলে অঙ্কগুলো আমাদের শর্টকাট চলে আসবে। এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা অনেকটা সময় বাঁচিয়ে দেব, ঠিক আছে। 7 কিন্তু মৌলিক সংখ্যা হবে। 8 মৌলিক সংখ্যা হবে না, কারণ 8কে দুটো 3-এর আকারে লেখা যায়। তারপরে হচ্ছে 4 গুণিত 2 লেখা যায়, তাই কি না? 8 মৌলিক সংখ্যা নয়, 8 হচ্ছে যৌগিক সংখ্যা বা ইংরেজিতে বলা হয় কম্পোজিট নাম্বার। ভীষণ সোজা জিনিস এগুলো, তাই না? যেগুলোকে অন্য কোনো, ধরো 10কে তো 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে ওই মৌলিক হবে না। শুধুমাত্র একটা যদি আমরা পেয়ে যাই যে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ গেল, তাহলে সে সোজা যৌগিক সংখ্যা। এবার মৌলিক সংখ্যা আমাদের কেন মনে রাখতে হবে সেগুলো কিন্তু অবশ্যই একটু পরে বুঝতে পারবে যে মৌলিক সংখ্যা আমাদের কেন দরকার, মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা কেন দরকার। এইবার আর কয়েকটা জিনিস যদি বলি, যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা হবে। 1 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, আর যৌগিক সংখ্যা কোনোটাই নয়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা। এবার 2 অঙ্কের যদি বলি, যে 2 অঙ্কের সংখ্যাগুলো কোনগুলো আমরা জানি, 10 থেকে শুরু করে 99 পর্যন্ত। 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটা হবে, সেটা হবে 97, কারণ 99কে 3 দিয়ে ভাগ করা যায়, তাই কি না? 98 তো জোড় সংখ্যাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 97 হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। তারপরে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা মানে একটু আগে যেটা বললাম যে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হবে, উৎপাদকে আমাদের বিশ্লেষণে মিল আছে কি নেই। এবার ধরো যে মৌলিক সংখ্যা আছে, এবার ওটা আমাদের কাজে লাগবে। মৌলিক সংখ্যা, যেগুলো মৌলিক সংখ্যা, ধরো 5 এবং 7, এরা কিন্তু অবশ্যই পরস্পর মৌলিক সংখ্যা, কারণ এরা নিজেরাই মৌলিক সংখ্যা। দুটো মৌলিক সংখ্যা অবশ্যই পরস্পর মৌলিক সংখ্যা হবে, কারণ 5কে আমরা লিখতে পারি 5 ইকুয়াল টু 5 গুণিত 1, আর 7 ইকুয়াল টু 7 গুণিত 1। 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কি এর কমন আছে? নেই। তার মানে 5 এবং 7 অবশ্যই মৌলিক সংখ্যা। আবার ধরো যে 15 ইকুয়াল টু 5 গুণিত 3, আর 16 ইকুয়াল টু 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 4টা 2 হবে। এদের উৎপাদকের মধ্যে কোনো মিল আছে? কোনো মিল নেই। তার মানে 15 এবং 16 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। আবার 8 ইকুয়াল টু 2 গুণিত 2 গুণিত 2 এবং 10 ইকুয়াল টু 2 গুণিত 5, এটা দুটো কিন্তু পরস্পর, 8 এবং 10 পরস্পর মৌলিক সংখ্যা হবে না। 8 এবং 10 পরস্পর মৌলিক সংখ্যা হবে না, কারণ হচ্ছে 2 এখানে কমন আছে। দুটোর মধ্যে সাধারণ যেটা থাকবে সেটা কিন্তু। এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারবো যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, তোমরা এগুলো টুকে নেবে, রাফলি টুকে নেবে, আর এগুলো মনে রাখবে। পরস্পর মৌলিক সংখ্যার যখন আমরা গসাগু মানে তো জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার গসাগু যার ইকুয়াল টু 1 হবে, তারা পরস্পর মৌলিক সংখ্যা অবশ্যই হবে। কারণ দেখো 15 এবং 16, এর যদি গসাগু বের করতে চাই, 1 15 এবং 16, 1 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এটা গসাগু বের করতে গেলে ভাগ প্রক্রিয়ায় যদি করি, একবার যাবে 15, 1 আসলো 15, এবার 15 একবার যাবে একবার, 5 বার যাবে একবার, 15 হবে। এখানে আমাদের গসাগু হচ্ছে 1 হয়, যেটা দিয়ে আমরা লাস্ট ভাগ করে মেলাতে পারি সেটাই আমাদের। তাহলে গসাগু যখন 1 হবে তখন কিন্তু ওর সংখ্যা দুটো পরস্পর মৌলিক সংখ্যা হবে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার কয়েকটা জিনিস আমরা জানলাম, ঠিক আছে। তারপর হচ্ছে অখণ্ড সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে খণ্ডিত করা যায় না সেগুলোই অখণ্ড সংখ্যা। এক কথা হচ্ছে যে সমস্ত সংখ্যা গোটা গোটা থাকে, যেমন গোটা। এবার একটু ডিপে যাই,
গোটা গোটা বলতে জিরো ধরো মাঝখানে আছে একটা আমাদের সংখ্যা লাইন তৈরি করলাম, সংখ্যা লাইন সোজা হলো না তবুও সংখ্যা লাইন। এখানে আছে 0, এখানে আছে 1, এখানে আছে 2, 1 2 3 এরকম করে সব আছে। এদিকে আছে -1 -2 -3 ডট ডট করে এদিকে সব আছে। এবং 1 এবং 2 এর মাঝখানে কি থাকে? 1.5 থাকে, 1.5 থাকে। 0 আর 1 এর মাঝখানে হাফ থাকে 0.5, তাহলে 0.5 এটা হচ্ছে খণ্ডিত সংখ্যা। আর 1 2 3 -1 -2 -3 এবং ডট ডট এগুলো হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা। তার মধ্যে যেগুলো 0-র থেকে বড় আছে সেগুলো বলা হয় ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক ইন্টিজার। আর যেগুলো 0-র থেকে ছোট আছে, 0 থেকে কম আছে, মানে আগে মাইনাস চিহ্ন থাকবে, সেগুলো হচ্ছে নেগেটিভ নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ইন্টিজার একদম সোজা। 0 কিন্তু এখানে হবে না। যদি বলি ইন্টিজারের মধ্যে কারা কারা আসে, 1 2 3 4 ডট ডট করে আসে এবং -1 -2 -3 ডট ডট করে আসে, 0 কিন্তু আসে না। যখন এই ইন্টিজারের সঙ্গে, দেখি আমাদের পরের স্লাইডে নেই, তাহলে আমি এটা বলে দিই যে ইন্টিজারের সঙ্গে যখন আমরা 0কে নিব, ইন্টিজারের সঙ্গে যখন আমরা 0কে নেব, ইন্টিজারের সঙ্গে যদি 0কে নেব, তখন আমাদের হয়ে যাবে এটা সমগ্র সংখ্যা, সমগ্র সংখ্যা, বা ইংরেজিতে বলে হোল নাম্বার। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ইন্টিজার কি, এবং ইন্টিজারের সঙ্গে যদি 0কে রেখে দিই ওই ঝুড়িতে, তাহলে হয়ে যাবে আমাদের সমগ্র সংখ্যা বা হোল নাম্বার। আর কিচ্ছু নেই, খুব সিম্পল জিনিস। তারপর হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো? যদি আমরা উদাহরণ দিই, 0 1, পজিটিভগুলো শুধু লিখলাম, 2 3 4 5 6 ডট ডট ডট। এগুলোর মধ্যে জোড় সংখ্যা কোনগুলো হবে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 1 যোগ 1। এখানে কয়টা জোড়া আছে? 2টো জোড়া আছে, তাই না? 2টোতে 1 জোড়া হয়, এখানে 4টেতে 2 জোড়া হবে। জোড় মানে জোড়, এটাই, আর কিছু না। একটা জোড়, তার বিজোড়, তারপরে জোড়, তারপরে বিজোড় থাকে। জোড় সংখ্যা তাহলে 10টা আমাদের জোড় সংখ্যা হবে, 11টা বিজোড় সংখ্যা হবে। একটা জোড়, একটা বিজোড়, একটা জোড়, একটা বিজোড়, একটা জোড়, একটা বিজোড়। এইবার এখান থেকে একটা প্রপার্টিস আমি বলবো, যেটা হচ্ছে জোড় সংখ্যা অলওয়েজ 2 দিয়ে ভাগ যাবে। জোড় সংখ্যা অলওয়েজ 2 দিয়ে ভাগ যাবে। বিজোড় সংখ্যা মানেই কিন্তু সেটা মৌলিক সংখ্যা নাও হতে পারে, এটাও মনে রাখতে হবে। যেরকম বিজোড় সংখ্যা 9, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। হ্যাঁ, 9 মানে 9, ঠিকই আছে। বিজোড় সংখ্যা 9 মানে মৌলিক সংখ্যা নয়। বিজোড় সংখ্যা আরেকটা আছে, ধরো যে 15, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। 15কে ভাঙলে পরে 3 গুণিত 5 পাওয়া যায়, তাহলে এটা কিন্তু একটা যৌগিক সংখ্যা, কিন্তু আবার বিজোড় সংখ্যা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।